ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিতা হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আমাদের স্পেশাল পার্টনার হরলিক্স। কিন্তু আজকে আমরা যাকে নিয়ে আমাদের খেলা শুরু করব, আমাদের এই বাবা মার জন্য উৎসব উদযাপন করব, তিনি শ্যামনগর থেকে এসেছেন শিলা খান। আগে আমরা তাকে ডেকে নেব, স্বাগত জানাবো। শ্যামনগরে বাড়ি? হ্যাঁ, শ্যামনগর। শ্যামনগরের রাধা নাকি শিলা? না, শ্যামনগরের শিলা। রাধা নামটা পছন্দ হয় না? না, রাধাটা বড্ড সেকেলে। ও, শিলাটা বড্ড একেলে। হ্যাঁ, এখন শিলা দিয়ে কত নতুন নতুন গান বেরিয়েছে। শিলা কি জমানি? একদম। আচ্ছা, বেশ। এই যে মা বাবাকে নিয়ে এখানে তুমি এসেছো, আমাদের সঙ্গে কথা বলছো, এত মানুষ তোমাকে দেখছেন, এই মুহূর্তে কেমন লাগছে তোমার? যেই জায়গা থেকে আমি উঠে এসেছি সেটা একদম এই হ্যাপি প্যারেন্টস ডের সঙ্গে একেবারেই বেমানান। যে ওই শিলা আজকে এখানে হ্যাপি প্যারেন্টস ডেতে আসতে পারে বাবা মার ইচ্ছে পূরণের জন্য, এটা বোধহয় শুধু আমার নয়, আমার পারিপার্শ্বিক যারা আছে তারা সকলেই আশ্চর্য। এটা আমার কাছে একটা বড় পাওনা। ফর্মের মধ্যে একটা অপশন ছিল যে স্মরণীয় মুহূর্ত। সত্যি কথা বলতে আমরা সেভাবে কখনো কোথাও বেড়াতে যাইনি, সমুদ্র দেখিনি, পাহাড় দেখিনি, আমরা কেউ দেখিনি। আমি যখন পাশে দেখছি যে কেউ লিখছে দার্জিলিংয়ে বেড়াতে গেছি, কেউ কোথায় কোথায় আরও বিদেশ, তো আমি সেখানে ভাবছি আমি কোথাও বেড়াতে যাইনি, আমি কি লিখবো এটা। তো এর পরে যদি আমার জীবনে কোনো আসে যে স্মরণীয় মুহূর্তটা কি, তো সেখানে আমি বড় বড় করে লিখতে পারবো যে আমার মা বাবার সঙ্গে হ্যাপি প্যারেন্টস ডেতে যাওয়া। আমার জীবনটা শুরু হয়েছে একদম সেই শরৎচন্দ্রের কোনো একটা কাহিনীর মেয়ের মতো। আমরা যখন গ্রামে ছিলাম, আমাদের বাড়িটা ছিল পাটকাঠির বেড়া, ওপরটা খড়ের ছাউনি, একদম প্রত্যন্ত গ্রামে। আমার আশেপাশে যারা ছিল তারা কেউ পড়াশোনা করতো না, তাদের মা বাবার কখনো সেরকম ইচ্ছেও ছিল না ছেলে মেয়ে পড়াশোনা করুক, তারা সংসারে কাজ করছে। সেই পরিবেশে থেকে আমার বাবা মা আমাদেরকে কোনো সংসারের কাজ নয়, পড়তে বসো। আমার বাড়িতে কিছু ছিল না, কিছুই ছিল না, কিন্তু আমার ঘরে একটা হারমোনিয়াম, একটা তবলা ছিল। যখন শহরের থেকে কেউ ওখানে বেড়াতে গিয়েছে একটু হাওয়া খাওয়ার জন্য, চারিদিকে খোলা মাঠের মধ্যে, তখন ওই বেড়ার ঘরের থেকে হারমোনিয়ামের আওয়াজ আসছে, এটা সত্যি অনেকে আশ্চর্য হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে গিয়েছে, বসেছে, জল খেয়েছে, গান শুনেছে। তখন আমাদের অতি খারাপ অবস্থা। ওখানে তাও বাবা একটু আর তো চালের ধানের ব্যবসা করতে, এখানে রিক্সা পর্যন্ত চালিয়েছে আমাদেরকে মানুষ করার জন্য। বাবা তখন, আমি মাধ্যমিক দিয়েছি, ক্লাস 11-এ উঠেছি, তখন কোথা থেকে এক জেঠু এসেছেন, বলেছেন যে খুবই এখন খারাপ অবস্থা, তো এই সময় দাঁড়িয়ে মেয়ের একটা ভালো সম্বন্ধ এসেছে, ভালো ফ্যামিলি, অর্থনৈতিক অবস্থা ভালো, তো সেখানে মেয়েকে বিয়ে দেওয়া হোক। তাহলে আমাদের জীবনটা যেভাবে কষ্ট করেছি, আমরা ছেলে মেয়েকে মানুষ করতে যতটা কষ্ট করেছি, ওদের জীবনে ভালো কিছু স্বাচ্ছন্দ্য দিতে পারিনি, ভালো খাবার দিতে পারিনি, তো সেটা ওর জীবনে যাতে না হয়। তো সেই জায়গা থেকে বাবা আমাকে ক্লাস 11-এর পরে বিয়ে দেন। আমাকে ওখান থেকে বললো যে হ্যাঁ, পড়াশোনা শেখানো হবে, তুমি তোমার বইপত্রগুলো নিয়ে চলে এসো, তোমার হারমোনিয়াম নিয়ে চলে এসো। তখন বাবা বলেছে এর থেকে উত্তম পাত্র আর কোথায়। কিন্তু ওখানে যাবার পরে পুরো চেহারাটাই অন্যরকম। আমাকে ওখানে যাওয়ার পরে বলছে যে সেই তো তোমাকে খুন্তিই নাড়তে হবে, তুমি ওটা বইটা বিক্রি করে দাও। তারা বইগুলো বিক্রি করে দেয়। তারপরে বললো ঠিক আছে, তোমার পড়াশোনা যখন হলো না, তাহলে গান বাজনাটা তুমি ঘরে বসে করতে পারো। আমি যে মাস্টারমশাইয়ের কাছে গান শিখতাম, মাত্র 100টি টাকা নিতেন তিনি। আমার ওইখানে যে মাস্টারমশাইয়ের কাছে শিখেছি, উনি আমার বাড়িতে আবার যেতেন। মাস্টারমশাই প্রথম 2 দিন ক্লাস করানোর পরে তারপরে বলছে যে এই তো একটু শিখিয়ে গেলেন, 25টা টাকা নিয়ে নিলেন একটা দিনে। মাস্টারমশাই তারপরে থেকে আর কোনোদিন যায়নি। তারপরে থেকে শুরু হলো হারমোনিয়ামের খরিদ্দার দেখা, তবলার খরিদ্দার দেখা। ইতিমধ্যে আমার এক মাসির মেয়ে ওই বাড়িতে বেড়াতে যায়। বেড়াতে গিয়ে ও তখন দেখে যে একই বিভৎস পরিবেশের মধ্যেও রয়েছে। তখন ও বাড়ি থেকে মা বাবার কাছে এসে বলে যে কোথায় কোথায় দিয়েছো ওকে, একদম এই ব্যবহারগুলো করা হচ্ছে। তখন আমাকে ফোন করে বাড়িতে, তখন বলল যে এগুলো কি সত্যি। তখন যেন আমি অপরিণত বয়সের মধ্যে দিয়ে কোথাও যেন একটা অ্যাডালিটি খুঁজে পেয়েছি। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে না ঠিক আছে, আমি যেটা আছি ঠিক আছে, ঠিক হয়ে যাবে। কিন্তু পরবর্তী সময়ে সেটা ঠিক একেবারেই হয়নি, বরঞ্চ খারাপের দিকে এগোতে শুরু করলো। তখন বাবা বলল যে
তুমি চলে এসো, আর তোমাকে এত কষ্ট করতে হবে না, জীবনের এখন প্রচুর বাকি। আমি যে ভুলটা করেছি, বাবু এটা নিজেতে খুব কষ্ট পায়, গিল্টি ফিল করে যে আমি যে ভুলটা করেছি সেটা আমার মেয়েটা দিচ্ছে। হয়তো আমি ফিল করি এটা, আমাকে কখনো বলে না, আমি মুখ দেখে বুঝতে পারি। বাবু তারপরে আমাকে ওখান থেকে নিয়ে আসে, নিয়ে আসবার পরে আমাকে আবার ক্লাস 11-এ ভর্তি করে। তারপরে থেকে স্কুল, এইচএস শেষ হলো, অনার্স কমপ্লিট করলাম, বাংলায় অনার্স করেছি আমি। তারপরে মিউজিকে এমএ করেছি, আবার বাংলায় এমএ করেছি। করার পরে আজকে ওই গ্রামের থেকে হ্যাপি প্যারেন্টস ডেতে। এই হচ্ছে আমার জীবনের কাহিনী। আসলে কি হয়, যখন কোনো একটা মেয়ে এরকম একটা পরিবেশের থেকে আসে, কেন যেন পাড়ার সমস্ত লোকের একটা আলোচনার বিষয়বস্তু যেন শুধু আমি, আর কিছু জীবনের আলোচনা নেই। আমি কলকাতাতে একটা কোম্পানিতে কাজ করি, কলকাতায় যাচ্ছে কি করছে সবই তো জানি, আমাদের কাছে খবর আসে। তো জীবনের এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখনো চলছি, মানুষের ঘৃণা, মানুষের অবজ্ঞা, লাঞ্ছনা, আমি সেই সমস্ত মানুষদের কাছে বলতে চাই যে সত্যি আমরা ভালোবাসা পাইনি, তার জন্য একটা ফ্যামিলি ছেড়ে বেরিয়ে এসেছি। আজকে ভালোবাসা ছাড়লে কিন্তু একটা কুকুরও বাড়ি থেকে বেরিয়ে যায় না। যদি সে দুবেলা দুমুঠো খেতে পায়, দুবেলা একটু আদর পায়, ভালোবাসা পায়, যত্ন পায়, একটা কুকুরও বাড়ি থেকে যায় না। বিয়ে বাড়ির সমস্ত লোকগুলোর মধ্যে আমাকে দেখিয়ে বলতো যে এই মেয়েটা ডিভোর্সি। আমি 16 বছর বয়স থেকে এটা শুনে আসছি যে এই মেয়েটা ডিভোর্সি। খুব কষ্ট হতো। 23 বছরের পরে থেকে আমি বলতে শুরু করেছি যে হ্যাঁ আমি ডিভোর্সি, আমি থাকতে পারিনি, আমাকে থাকতে দেওয়ার মতো পরিবেশ দেয়নি সেখানে, তার জন্য আমি চলে এসেছি। যাতে তোমার ঘরে যে মেয়েটি আসছে তোমরা তাদেরকেও সেইভাবে যত্ন করো, যাতে তোমাদের ঘর থেকে কেউ বেরিয়ে না যেতে পারে। শুধু একটা লাইট, যে লাইটটা জেলে আমি রাত্রেবেলা পড়বো, সেই লাইটের জন্য হুকিং করেছিলাম আমরা। হুকটা নাকি করার পরে হুকটা কেটে দিয়েছে আমার পাশের বাড়ির লোকেরা, যে তাদের মিটারে গিয়ে বিলটা উঠবে। তো সেখান থেকে বাবু বলেছে যদি পড়াশোনা হওয়ার থাকে হেরিকেনের আলোতেই হবে। তারপরে গ্রাজুয়েশন যখন করছি, অনার্স করছি, তখন পর্যন্ত আমার বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, হেরিকেনেই পড়তাম। লাস্টে আর কারেন্ট আসার পরে মনে হচ্ছে আমার উঠতে পড়া মুখস্থ হচ্ছে না, ওই আলোটাই ভালো ছিল, ছোটবেলা থেকেই পড়ে এসেছি। লাস্টে লাইট অফ করে আমি ওটা জ্বালিয়ে, ল্যাম্পটা জ্বালিয়ে আমি পড়েছি, তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যাচ্ছে। আমরা এই যে তোমার কাছ থেকে যে গল্পটা পেলাম, সেই গল্পটা আমাদের আসলে সাহসী করলো। আর আমরা বুঝতে পারলাম তুমি একটা হীরের টুকরো মেয়ে। তুমি এমন একজন যে নিজেকে আধারে জ্বালিয়ে রেখেছো, নিজেকে এমন একটা শক্তি দিয়েছো যার জন্য তোমাকে এরকম করে ঘিরে রাখার দরকার হয়নি। ওই বাতাসে, ওই ঝড়ে তুমি তোমার শিখা অনির্বাণ রেখেছো। তোমার এই আলো তোমার মা বাবার কাছে শুধু নয়, তোমার পরিবারের কাছে শুধু নয়, আজকে ছড়িয়ে গেল অনেক মানুষের কাছে। আমার ধারণা যারা দেখছেন, যাদের বাড়িতে মেয়ে আছে, যাদের বাড়িতে বৌমা আছে, তারা নিশ্চয়ই খুব আহত হচ্ছেন ভেবে যে এরকম ঘটনা পৃথিবীতে ঘটে, কিন্তু আমরা মানুষেরাই এসব ঘটাই। তাই যদি কোথাও কিছু অন্যায় ঘটে থাকে, তাহলে ওর গল্পের সূত্র ধরে আমরা যেন আর একবার নিজেদেরকে শুধরে নিতে পারি, নিজেদেরকে বলতে পারি যে আমরা ভুল করেছি, যেন ঠিক করতে পারি, কেন ঠিক করাটাই নিয়ম। এই যে শঙ্খ ঘোষের নাম তো তুমি শুনেছো, বাংলা নিয়ে পড়েছো, একটা কবিতা বলি, আমি মাঝে মাঝে এসব বলি টলি, একদম তোমাদের গ্রামের কবিতা। গ্রাম থেকে একজন মানুষ শহরে এসে শহরকে কিভাবে দেখছে, যেহেতু তুমি বললে গ্রামের মানুষ বলেই এরকম করেছেন, তা নয় কিন্তু। আমি বলি কলকাতা শহর খুব বড় গ্রাম, বারবারই বলি, এই কলকাতাতেও ঘটে। তাই গ্রামের একজন মানুষ বলছেন তার বাবাকে, তুমি যে বাবাকে বলছিলে সেই রকম, বাপ জানে কলকাতায় গিয়া দেখি সকলেই সব জানে, আমি কিছু জানি না, আমারে কেউ বুঝতো না, কলকাতার পথে ঘাটে অন্য সবাই দুষ্ট বটে, নিজে তো কেউ দুষ্ট না, কলকাতার লাশে যার দিকে যাই তারই মুখে আদ্যিকালের মজা পুকুর শ্যাওলা পচা ভাসে। তাই ওর বউকে বলছে, ও সোনা বউ, আমি না, আমারে তুই বাইন্দা রাখিস, জীবন ভৈরা আমি তো আর কলকাতায় যাবো না। তাই তোমার বাবাকে আবার স্যালুট করে বলতে চাই, আপনি কিছু ভুল করেননি, ভুল করেছেন অন্যরা, আপনি তার দায় নেবেন না। আমিও একটু বলতে চাই ওর সম্বন্ধে, এমনই একটা পরিস্থিতি, কোনোদিন ভাত খাওয়াতে পারি না আমার মেয়েকে। চাল ছাড়লে তার ডগায় খুদ,
চাল যদি কিনতে যাই 6 টাকা 7 টাকা দাম, আর যদি খুদ কিনতে যাই 2 টাকা খুদের দাম। ওই খুদই নুন দিয়ে সিদ্ধ করছে, ওই খেয়ে আমার মেয়ে স্কুলে গেছে, আবার ওই খেয়েছে। আমার মেয়েকে নিয়ে মাঠে গেছি যখন এইটুক বয়স, এই ইসের সিমেন্টের বস্তা নিয়ে, এক প্রকার ফল আছে এরকম চেউচের ফল বলে, ওইগুলো তুলেছি 2 টাকা কেজি। সারাদিন সকাল 4টের সময় বেরিয়ে গেছি মাঠে, সারাদিন তুলেছি, ওর মাথায় দিয়েছি 2 টাকা কেজি, 15 কেজি 16 কেজি হয়েছে, তাই দিয়ে ওই খুদ কিনেছি। আমার মেয়ে যখন আস্তে আস্তে ইয়ে হলো, তখন ওই খুদ কিনেও আমি কুলাতে, ও পড়াশোনা খরচা আছে, তখন আমি 14 বছর বিড়ি বাঁধি, ওই কুলোয় পড়ে বিড়ি বাঁধি, হেরিকেন থাকে, ওরা পড়ে সারা দিন রাত 1000 করে বিড়ি বাঁধতাম, 13 টাকা 1000 তখন, তাতেও পাচ্ছি না। তারপরে 5-6 বাড়ি বাসন মাজি, রান্না করি, তাতেও পাচ্ছি না। এবার পড়াশোনা, 2 ছেলে মেয়ের চাপ বেড়ে যাচ্ছে, পড়াশোনার চাপ। ওর বাবার একদিন যদি কাজ হয়, ভ্যান চালায়, লোকের দাঁড়ে দাঁড়ে চাল দেয়, আর কয়েকদিন আর হয় না কাজ। তখন কি করব? তখন বাইরে গেলাম কাজে, কলকাতা আসলাম আয়ার কাজ করতে। কিন্তু ছেলে মেয়েকে আমি বলিনি যে আমার এত কষ্ট হচ্ছে। সত্যি মানি। তাই আমরা যখন ভাবি আমরা সমুদ্রে ভেসে যাচ্ছি, তখন মহাসমুদ্রে কেউ ভাসছেন। একদম সেই ভাসতে ভাসতে, বিষ খেতে খেতে, শরীরে যন্ত্রণা নিয়ে, অপমান নিয়ে, কষ্ট নিয়ে একটা স্বপ্ন বোনেন, তুমি হলে সেই স্বপ্ন। তুমি কেঁদেছো, উনি কেঁদেছেন, উনি এখনো কাঁদেননি, উনি আসলে সব ধারণ করে চলেছেন। একদম। আমার বাবা এখনো পর্যন্ত মানে কারোর যে ক্ষতি করেছে, কারোর সম্পর্কে আলোচনা করেছে, জীবনে কখনো দেখিনি। একটা ছোট্ট মিথ্যে কথা বলতে পারে না। এরকম একজন মানুষ যে এখনো নিষ্ফল হতাশের দলে রয়েছে, তার জীবনেই সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা। আমার ধারণা উনি নিষ্ফল হতাশের দলে নেই, উনি সফলের দলে আছেন। উনি ছিলেন বলেই তুমি আজকে এখানে এত কথা বলতে পারছো, উনি ছিলেন বলেই তুমি এমন মিষ্টি করে হাসতে পারছো, উনি ছিলেন বলেই, এই যে ইনি ছিলেন বলেই। এবং ওদের ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল, সমস্ত কিছু ডুবিয়ে দেওয়ার দায় স্বীকার করবার ছিল, তারপরেও দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন যে মানুষ, তিনি হতাশের দলে কি করে হবেন? তিনি নিষ্ফল কি করে হবেন? তিনি সফল, তিনি একমাত্র সফল। আপনাকে নমস্কার, অনেক নমস্কার। দেখুন, আমি যেদিন ও এখানে ফর্ম ফিল আপ করেছিল, ফর্মটা যখন সাবমিট হয়েছে, ওকে বলেছে তুমি তাহলে পার্ক স্ট্রিটে ওইখানে অফিসে গিয়ে দেখা করো, বাবা আমাকে সঙ্গে নিয়ে যাবে। তো আমাকে ফোন করেছে অডিশন দিতে যেতে হবে। তো আমি বললাম হ্যাপি প্যারেন্টস ডে অনুষ্ঠান তো আমি দেখেছি, সেখানে যেসব মানুষরা আসেন তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত, খুব বড় বড় উঁচু স্তরের মানুষ। তো আমার ওইখানে যাওয়া তো না, অসম্ভব না, আমি যাব না, আমি বলে দিয়ে ফোনটা কেটে দিয়েছি। শেষে রাত 11টার সময় ওর মামি পালপাড়া থেকে আমাকে ফোন করে বলছে হ্যাপি প্যারেন্টস ডেতে যাবেন না কেন? আমি বললাম বৌদি গিয়ে কি করব আর কি বলবো, অত বড় মঞ্চ তো আমাদের জন্য নয়, না যেতে হবে, ছেলে মেয়েকে উৎসাহ দিতে হবে।
তো আমি চিন্তা করলাম ঠিকই আমার জীবনে এমন কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই যে সেইটা আপনাদের মানুষের সামনে তুলে ধরব। আজকেই এসছি, আমি এখন থেকে মনে করতে পারবো যে এই সাফল্যই হচ্ছে আমার জীবনের প্রথম সাফল্য। আর আমি আপনাকে বলি, এই মঞ্চে যারা এসছেন তারা সকলেই সফল লোক, ভালো লোক, বড় লোক, কিন্তু আপনার মতো বড় মানুষ কেউ কি এসছেন? আপনার মতো দম ধরে থাকা, আপনার মতো স্বপ্ন দেখা, আপনার মতো সরল মানুষ, সৎ মানুষ, আর যারা বড় মানুষ এসছেন আপনি তাদের সঙ্গে এক সারিতেই থাকবেন। আমরা একটা খেলা খেলি এখানে বাবা মার জন্য, 4টে পর্বে 4টে ইচ্ছে পূরণ করা হয়। পরপর ইচ্ছেগুলো একবার জেনে নিই। প্রথম ইচ্ছে হলো মায়ের জন্য একটা খাট, দ্বিতীয় ইচ্ছে মার জন্য আলমারি, ঘরের সব একটা আলমারি, হ্যাঁ গুছিয়ে বেশ, রাখতে পারবে খুব সব ভালো। জামা তারপর কাপড়। হলো আলমারি হলো তৃতীয় ইচ্ছে। তারপরে হচ্ছে বাবু গান শুনতে খুব ভালোবাসে, মান্না দে, জগন্ময় মিশ্র, তারপরে মানবেন্দ্র মুখোপাধ্যায়, একটা মিউজিক সিস্টেম। মিউজিক সিস্টেম চাই। চতুর্থ ইচ্ছে, মা বাবা আমার জন্য প্রচুর কিছু করেছে, তাদের শরীর অবনতির দিকে চলে গেছে, তাদের দুজনের জন্য যদি একটা হেলথ ইন্স্যুরেন্স। ভেরি গুড, খুব সুন্দর ইচ্ছেগুলো। একটি খাটের জন্য আমরা লড়ে যাব এবং এই লড়াই আনন্দের লড়াই। তুমি মন দিয়ে আমাদের ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখে নাও। দৃশ্য দেখানো হলো, এক ধরনের সেলাই হলো মেশিনে। এই সেলাইটাকে কি সেলাই বলে বলে মনে হয় তোমার? কোন সেলাই? রোল এরকম কিছু একটা, আমি মনে করতে পারছি না। রক অ্যান্ড রোল? না না, রক অ্যান্ড রোল নয়। এটা কি পিকো? নেব উত্তরটা? পিকো? হ্যাঁ। তুমি বলছো পিকো, আমরা উত্তরটা নিলাম। আমরা দেখি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। এই ফ্রকটার নিচে একদম যেখানে জামাটা শেষ হয়েছে এটা পিকো করা রয়েছে। ও মাই গড, পিকো একদম সঠিক উত্তর। আমরা আছি ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনের কাছে। চটজলদি এই উত্তরটা দিতে পারলেই মায়ের জন্য স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমাদের ফার্স্ট লেভেল সেকেন্ড কোয়েশ্চেন, মন দিয়ে দেখো। নিয়ে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। ঝিঙা যে 20 টাকা কিলো, ঝিঙে ঝিঙে। কাঁচকলা 3 টাকা, কাঁচকলা 3 টাকা। পটল 30 টাকা কিলো, পটল 30 টাকা কিলো। 3 টাকা আটি কলমি আছে, কলমি। বাঁধাকপি 1/2 কিলো দিয়ে দাও। পেঁপে নিয়ে যান, পেঁপে। লাউ নিয়ে যান, লাউ। ঝিঙে, কাঁচকলা, পটল, কলমি, পেঁপে, লাউ নিয়ে যান দাদা, নিয়ে যান। সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। বুঝলাম না, থোড়ের পিস কত? 1 পিস দাও না। আচ্ছা, 1 পিস দিলাম। টমেটো 510 টাকা, ভেন্ডি হলো 5 টাকা। আবার কাল দেখা হবে। আচ্ছা ঠিক আছে। বাজার করা দেখলে? বাজার করা দেখলাম। একটা গন্ডগোল দেখলে? গন্ডগোল বোধহয় আমি একটু আইডেন্টিফাই করতে পেরেছি। এইটাই জানতে চাইছি, সেটাই আমাদের প্রশ্ন। বলবো ঠিক হবে কি? এটা দেখা যাক। আমার বোধহয় উনি বেগুন চেয়েছিলেন, ওনাকে একটা মোচা দেওয়া হয়েছে মনে হচ্ছে, কারণ আমি পরিষ্কার বুঝতে পারিনি। নাকের বদলে নরুন আমরা জানি, এখানে বেগুনের বদলে মোচা। মোচা আমার মনে হলো, আমি একটু কনফিউজ আছি কারণ একদম ঠিক জায়গায় আছো, কিন্তু একটা ছোট্ট চাওয়ায় ভুল হচ্ছে। আমি এইটা তোমায় হেল্প করলাম। আমার তো মনে হচ্ছে থোড় চেয়েছিল। থোড় চেয়েছিল, আর মোচা দিল। হ্যাঁ চাইলাম থোড়, দিল মোচা। হ্যাঁ, তাই তো। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। ও বাবা, দেখি কি হয়।
ঠিক হয় না, ভুল হয়। পেঁপে নিয়ে যা পেঁপে, লাউ নিয়ে যা লাউ। সঠিক উত্তর হলো আমি চেয়েছিলাম তোর, আমায় দিল মোচা। ঠিক হয়ে গেছে। ও মাই গড, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি যে স্বপ্নটা অধরা ছিল, যে ইচ্ছেটা অধরা ছিল, সেটা অর্জন করে ফেলেছো মায়ের জন্য। অসাধারণ। চলে এসো, সামনে এসো, মাকে নিয়ে এসো। আমি এটা বাড়িতে খুব ভাবতাম যে দেবশঙ্কর বাবু কি আমাকে নিয়ে কখনো বলবেন এসো আমরা উদযাপন করি। এসো আমরা, সত্যি এসো আমি আমরা উদযাপন উদযাপন করতে করি। পেরেছি। বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার বসুন ওখানে, অন্তত বসুন একবার। এরকম একটা খাট আমি একটা শপিং মলে দেখেছিলাম। তাই? বাহ বাহ বাহ, কি সুন্দর। তাহলে এখন থেকে আপনাকে আর মাটিতে শুতে হচ্ছে না। না, এবার থেকে খাটে। আপনি এখানে শুয়ে আপনার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখুন। জীবন থেকে যা কিছু আপনার কাছ থেকে চলে গিয়েছিল বলে আপনি মনে করছেন, সবই জীবন আপনাকে ফেরত দিচ্ছে। এবার আমাদের দ্বিতীয় ইচ্ছে। দ্বিতীয় ইচ্ছেটা কি? দ্বিতীয় ইচ্ছেটা আলমারি। কেন, মা আমার কাছে অনেকদিন আগেই চেয়েছিল, আমি চেষ্টা করেছিলাম যে দেওয়ার, এটা ওটা সমস্যার জন্য দিতে পারিনি, কারণ আমাদের ঘরের জিনিসপত্রগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু ছোটবেলার খুব ক্ষুদ্র জিনিস হয়তো, সেই জন্য মায়ের জন্য একটা আলমারি, যাতে ওই স্মৃতিগুলোকে মা আলমারির মধ্যে বন্দি করে রাখতে পারে। বেশ, এই জন্য তোমার 3টে প্রশ্ন আসছে। হ্যাঁ। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। গ্রাম, তার নিচে লেখা আছে কুঁড়ে ঘর। এইটা একটা বিভাগ, তার থেকে একটা শব্দ খুঁজে পেতে হবে তোমাকে, যেটা ওই পাশের যে বিভাগটি আছে দাবা কিস্তিমাত, সেই শব্দটা সেখানেও যাবে। তারপরে যে তৃতীয় বিভাগটি আছে গান আর ঠাকুর জামাই, শব্দটি সেটার সঙ্গেও মিলবে। একটি শব্দ চাই আমরা, যেটা ওই মাঝখানে বসাতে পারবো, 3 দিক থেকেই যেটাকে কোনো না কোনো ভাবে মেলানো যাবে। শব্দটা কি? অ্যাকচুয়ালি দাবার বিষয়টা আমি অতটা জানি না। দেখো, পৃথিবীতে আমরা সবই কি আর হাতে কলমে জানতে হয়? কিছু তো ইনফরমেশন পাই, কিছু তো পেয়েই যাই, জানতে পারি। কিছু শব্দ, কিছু কথা থাকে যেগুলো আমরা জানি। দাবা কিস্তিমাতের সঙ্গে কোন শব্দকে আমরা প্রায়শই পেয়ে থাকি, তুমি এইভাবেও ভাবতে পারো। সেই শব্দটা 3টের সঙ্গেই কোথাও না কোথাও যাবে। বলিও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। এটা কি বাড়ি হবে? বাড়ি হলে কিভাবে মিলছে? আমি দাবার ব্যাপারটা বলতে পারছি না। গান যেটা হচ্ছে ঠাকুর জামাই এলো বাড়িতে, আমার মনে হচ্ছে এটাই। দাবা আর কিস্তিমাতের সঙ্গে এটার কিভাবে সাথে যাচ্ছে? বুঝতে পারছি না। রোজকার আমাদের ব্যবহারের সঙ্গে শব্দটা ঘুরে বেড়াচ্ছে, গানেও শব্দটা ঘুরে বেড়াচ্ছে। দাবা আর কিস্তিমাতে তো সর্বক্ষণ গ্রাম, কুড়ে ঘর, ঠাকুর জামাই। আমি তাই তো বলি চুল এক্স্যাক্টলি পেরে গেছি আমি। ও গড, আমার মাথা ফেটে গেছে চিন্তা করতে করতে। চাল। ও, আমি শিওর। গ্রামে কুড়ে ঘর থাকে, কুড়ে ঘরে চাল হয়, দাবায় আমরা চাল দিই, আর ঠাকুর জামাই এলো বাড়িতে চাল তুলে দে হাড়িতে। তো চালটা 3টের সঙ্গেই ম্যাচ করছে, আমার তো তাই মনে হচ্ছে। তুমি যে চালটা দিলে তাতে কিস্তিমাত হলো না ভুল করলে সেটা আমরা দেখে নিই। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। দ্বিতীয় যে প্রশ্নটা আসছে সেটা খুব মন দিয়ে দেখো।
বসত করে কয়জন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বসত করে কয়জন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বা দেখলাম, কিসের চাক বা বাসা? কালকেও তাড়া করেছে আমাকে এটা। তাই নাকি? এ তোমার পিছু ছাড়ছে না? না, পিছু এখানে ছাড়েনি। অবধি তাড়া করেছে, কিন্তু তুমি ঠিক ধরা পড়েছো কিনা সেটা তো বুঝবো উত্তরটা দিলে। বলতার চাক। বলতার বাসা? মৌমাছি? না, মৌমাছি না, মৌমাছি অনেক বড় হয়, বলতার চাকটা নিচের দিকে হয়, ওরা এইভাবে ঘরে ঢোকে, আর মৌমাছি চাকটা সোজা যেটা নর্মালি হয়। তবে এটা বলতার চাক। কোনো ভয় নেই? না, একেবারেই না, কালকেও তাড়া করেছে আমাকে। বলতাকে ভয় পাও তো? ভয় পাই না এগুলো। ভয় পাও না? না, একেবারে ভয় পাই না। নির্ভয়ে তুমি জানাচ্ছ যে এটা বলতার চাক বা বাসা। আমরা দেখিনি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তুমি আবার একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। বলতার একটা নিজস্ব বাসা, সেটা যেমন থাকে, তুমি মায়ের জন্য একটা নিজস্ব আলমারি, যে আলমারিতে স্মৃতি থাকবে, ছেলেবেলা থাকবে, কষ্ট থাকবে, আর অনেক আনন্দ থাকবে, এই ইচ্ছে পূরণ করতে চেয়েছো এবং তুমি ইচ্ছে পূরণ করে ফেলেছো। এবং আমি আমার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় বলছি, এসো আমরা উদযাপন করি। কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। দেখে নাও, এটা লকার, এর মধ্যে ভালো করে সব জিনিস লাগিয়েছি। স্বপ্ন দেখছি না তো নাকি? সত্যি আমি বিশ্বাসই করতে পারছি না এসব। আমি ভাবলাম ভোর হলেই মনে হয় সব খেয়ে দেবে। না না, এটা সত্যি, এটা সত্যি, এটা সত্যি। এই আলমারিতে কোন জিনিসটা প্রথম রাখতে চাইবেন? আমার মেয়ে পড়াশোনা করতো, গান করতো, তার অনেক জিনিস পেয়েছে, পিয়ানো টিয়ানো, এই সমস্ত গানের লড়াই করে হয়েছে, ওই সমস্ত জিনিস আমি ছোট ছোট জিনিস, মোমেন্টো আছে আর কি কিছু, ওই সব জিনিস আমি রাখবো, সেইগুলো। তা আপনার কেমন লাগছে? বিশাল আনন্দ, কি বলবো, মানে স্বপ্ন তো প্রতিনিয়তই দেখি, কিন্তু স্বপ্ন তো বাস্তব কোনোদিন হয়নি, আজকেই হলো। এই জায়গাটা সকল মানুষের জন্য, আর যখন এটা সব মানুষের হবে, তখনই আমরা সবাই যারা এই অনুষ্ঠান করি, আমরা সকলের হব। আমরা শুধু এক দলের থাকতে চাই না, আমরা সবার সঙ্গে মিশতে চাই, সবার স্বপ্ন পূরণ বা ইচ্ছে পূরণ করতে চাই। আমি এটা আশা করব আমাদের এই পারফর্ম দেখে মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষও এসে তারা এখানে অংশগ্রহণ করবে, এটা আমার বিশ্বাস। কারণ এখানে যদি আমরা আসতে পারি, এখানে সকলে আসতে পারে। তোমার বাবা তো খুব সুন্দর কথা বলেন। বাবা খুব ভালো কথা বলে, খুব ভালো গান করে। গানও করেন নাকি? হ্যাঁ, বাবা খুব ভালো। বাবা মেয়েতে একটু গান হোক, আমরা উদযাপন করি গান দিয়ে। বাহ, গান আমি শিখিনি কোনোদিন, শেখেননি বলেই তো ভালো করেন, বাকি শেখেন। বেশ, একটা গান হোক দুজনে মিলে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম, ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম, আঁচলের গাথামালা ছেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে।
এই যে যখন ও গাইছে আর পিছনে আপনিও গাইছেন, মনে হচ্ছে গানটা ও যে পারছে সেটা কিন্তু পিছনে আপনার গানটা বেজেছিল বলেই আপনি কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সেই বাবা যাকে আমরা খুঁজি, যে আসলে ছেলে মেয়েকে আগলে রাখে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক প্রণাম। থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে সেটা দেখবো, তার আগে আরেকবার জেনে নেবো তোমার তৃতীয় ইচ্ছেটা কি। তৃতীয় ইচ্ছাটা এই গান নিয়েই, কারণ বাবা গান শুনতে এত ভালোবাসে, কিন্তু আমাদের বাড়িতে কোনো মিউজিক সিস্টেম নেই। অনেকবার গিয়েছি, দেখে এসেছি মিউজিক সিস্টেম এই নয় ওই, এটা কিনবো, আর একটু পয়সা জমিয়ে হয়তো ভালোটা কিনবো। পয়সা জমাতে যখন গিয়েছি পিছনের পয়সাটা খরচা হয়ে গেছে। তো যেমন হয় তো অনেক অনেক চেষ্টা করেও কিনতে পারিনি। আজ বাবা যাতে একটু অবসর সময় যেটুকু সময় পায় সেই সময় যাতে একটু মান্নাদের গান, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান একটু শুনতে পারে, সেই জন্য একটা মিউজিক সিস্টেম। বেশ বেশ বেশ। আমাদের প্রথম প্রশ্নটা আসবে থার্ড লেভেলের, কিন্তু এখানে আসবে না, প্রথম প্রশ্নটা আসবে সামনে। দেখো, বাহ, খুব সুন্দর, ধন্যবাদ তোমাদের সবাইকে। নাচ দেখলাম, গান শুনলাম, সাজ দেখলাম একটা বিশেষ। এই যে ফোক একটা ফর্ম, লোক ভঙ্গিমা, সেইটার একটা নাম আছে, নামটা কি জানো তুমি? সেটাই প্রশ্ন। জানো? সাবধানে, এটা আমরা আছি থার্ড লেভেল। আচ্ছা, একটাও ভুল করা যাবে না, ভুল করা মানেই নেংটি ইঁদুরে ঢোল কাটে। আমি তো বাড়িতে বসে সব সময় ভয় পাই যে এই বোধহয় কখন এখান দিয়ে লাইট, লাল লাইটটা জ্বলে উঠবে আর খেলা শেষ। কি মনে হচ্ছে তোমার? আমার তো যতদূর মনে হচ্ছে এটা ঝুমুর। ভুল, শেষ। ঠিক, পরের প্রশ্ন। তুমি নিশ্চিত হয়ে আমাকে জানালে আমি উত্তরটা নেব। আমার তো মনে হচ্ছে ঝুমুর। নিলাম উত্তরটা? নিন, আর নিয়ে নিন। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। এখনো অবধি তুমি বাবা মার থেকে সাহায্য নাওনি? যদি এরপরে লাগে নিতে পারো, দুটো সাহায্য তোমার হাতে আছে। আমি একটা কথা দিদি বলতে বলেছে, বলছি তাই। আমি যেখানে কাজ করি দিদি প্রচণ্ড ভালো, মানে ওনার শ্বশুরের এত খারাপ অবস্থা, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ছুটি কোনো রকম আমার নেই, আমি ছুটি বলতে পারছি না যে আমার মেয়ে খেলবে, কোনো রকম বলতে। আগে 2 দিন করেছি, তাও দিদি ছুটি দিয়েছে। দিদি আজকে কিন্তু খেলাটা শেষ করে এসো, আমি আর পারছি না। শ্বশুর তো এরকম, বোঝো তো এতগুলো মানুষ আছে, হ্যাঁ, আমাদের কথাটা একটু বলো টিভিতে। মানে প্রচন্ড, নিজেদের বাড়ি যেমন ঠিক তেমনি একটা বাড়ি আমার। তাহলে বলুন, আপনি শুরু করেছিলেন যখন বলছিলেন একদল মানুষ দেখেছিলেন, এটা আরেক দল মানুষ, আরেক রকম মানুষ। দিদির নাম কি? দিতি চক্রবর্তী। দিতি দেবীকে অনেক নমস্কার। আমাদের হ্যাপি প্যারেন্টস ডে মঞ্চ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো।
चेहरे ने बहुत प्यार से देखा मुझे। अरे तालियां हो जाए। तालियां तालियां। क्या बताऊं तुझे दिल का आलम, मैं क्या बताऊं तुझे। অনেক কিছু দেখলাম, তার মধ্যে দেখতে পেলাম বাসে এক নায়িকার ছবি। প্রশ্ন হচ্ছে কোন নায়িকার ছবি? দেখেছি। বুঝতে পেরেছো? তাহলে তো কোনো চিন্তাই নেই, নিশ্চিন্তে বল। ঐশ্বরিয়া রাই। কনফিডেন্ট। তাই? আপনি এভাবে তাকালে আমি ভয় পেয়ে যাই, নিজের চোখের উপর বিশ্বাস নেই। তোমার উত্তরটা নেব? নিন। ঐশ্বর্যা রাই তুমি বলেছো, দেখা যাক উত্তরটা ঠিক নাকি ভুল। दिल का आलम मैं क्या बताऊं तुम्हें, एक चेहरे ने बहुत प्यार से। একেবারে একেবারে ঠিক উত্তর দিয়েছো আবার, ধন্যবাদ। বেশ, আমরা দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এবার আমাদের থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেন, এটা বলতে পারলেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ বাবার জন্য। বলতেই হবে, ভালো করে দেখো, ভালো করে শোনো। दिल दोस्ती दुनियादारी, दिल दोस्ती दुनियादारी। একটি শব্দ যেটা তিনটে দৃশ্যই আমাদের ইঙ্গিত করছে। তুমি যদি বাবা মার থেকে সাহায্য নিতে চাও, আলোচনা করতে চাও, নিতে পারো। ফার্স্ট এডটা দেখে সিনেমার বিষয় মনে হচ্ছে। বেশ। শোলে সিনেমাতে বীরু আর জয় দিল দোস্তি মানে দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ ছিল, খুব অন্তরঙ্গ বন্ধু। এরাও সেম সেম পড়েছে, বন্ধুদের মতো আর কি, সেম চশমা, সেম জামা, ঠিক আছে। আর এখানে হচ্ছে দুটো কাপড়ের মধ্যে বন্ধুত্ব হলো। একটি শব্দ যেটা তিনটে দৃশ্যই আমাদের ইঙ্গিত করছে। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। আমি বলছি এই দুটো জিনিসকে জোড়া দেওয়া আছে, জোড়া দিচ্ছে আর কি, এই দুটো কাপড়কে। আর এরা দুজন বন্ধু, এরাও জুটি বেঁধে এসছে, মানে দুজন একই রকম দেখতে, একই রকম চশমা, একই রকম চুল বেঁধেছে, মানে জোড়া। জোড়া, হ্যাঁ। আর এটা হচ্ছে যে জোড়া দেওয়া হয়েছে। তাহলে শব্দটা কি? জোড়া। তোমার উত্তরটা নেব? নিন। বেশ, তুমি বলছো জোড়া, আমরা দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তিনটে প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং সেই সঙ্গে বাবার জন্য স্বপ্ন পূরণ করতে পেরেছি, ইচ্ছে পূরণ করতে পেরেছি। এটা আমার সবচেয়ে বড় পাওনা। চলো বাবাকে নিয়ে চলো, উদযাপন করি আমরা। উদযাপন করি। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, পেরে গেছি। আমরা এগিয়ে যাব বলে, আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কে বলো। এত সুন্দর! এবার আমি গানের সঙ্গে সঙ্গে নাচতেও পারবো ঘরে। খুব সুন্দর।
বাবার কেমন লাগছে জিজ্ঞেস করো। প্রচন্ড খুশি, প্রচন্ড খুশি আমি। এই যে একটা ইচ্ছে পূরণ হলো, তো আপনি এই যে ও বলছিল মানবেন্দ্র গান শুনবেন, মান্নাদের গান শুনবেন, হ্যাঁ। আনন্দে আপনার কোন গানটা একলা গাইতে ইচ্ছে করছে? জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে, আমি আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি, জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। বাহ, ধন্যবাদ। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, কুড়িয়ে নিয়েছেন কাকে? একে? এই কি সেই মেয়ে যাকে আপনি? এই আমার সেই মতি, রত্ন, রত্ন। হিরে। আহা, আহা। বাবার আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে, মায়ের ভালোবাসা রয়েছে, আমাদের শুভেচ্ছা রয়েছে। আমরা এই সমস্ত পাথেয় করে আমাদের চতুর্থ পর্বে ঢুকে পড়ছি। চতুর্থ ইচ্ছেটা একবার জেনে নেব। বাবা মার জন্য মেডিকেল ইন্স্যুরেন্সের কথা, বেশ, দুজনের জন্য মা সেজন্য বাবা। 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের চতুর্থ পর্বের প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। বুড়ান গানের শিল্পী এরা গ্রাম থেকে হয়, ছেলেরা মেয়ে সাথে। ঠাকুর দেবতাদের নিয়ে একটা আমাদের গাজন, সবসময় ঠাকুরের নাম, অন্য কিছু হয় না। সেই গাজনে আমাদের এই বোলান গানটা আরম্ভ হয়। কোন বিখ্যাত বাংলা গানের সুর? এই ছবিটার সঙ্গে যে বাংলা গানের সুরটা বাজলো সেটা একটা সুর বাজলো তো? হ্যাঁ হ্যাঁ, এই ছবিটার সঙ্গে যেটা চললো একসঙ্গে। হ্যাঁ, সেটা কোন বিখ্যাত বাংলা গানের? গানে গানটা পেয়েছো তো? পেয়েছো তো? গানে গান গেলেই বাজে। তার মানে পেয়েও গেছো? একদম। তাই? তাহলে তো কোনো প্রশ্নই নেই, বলে ভালো। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ও, এই গানটাই বেজেছে। বেশ, ঠিক আছে, তোমার উত্তরটা নেব। হ্যাঁ, নিলাম। দেখে নি তোমার ঠিক হলো না ভুল হলো। ঠাকুর দেখি। সঙ্গে থেকো। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, আবার গানে গানে। বাহ, আমরা প্রথম প্রশ্নটা পেরে গেছি। এবার টেনশন বেড়ে গেছে। 4th লেভেল, সেকেন্ড কোয়েশ্চেন। মিষ্টি হাসির দুষ্টুমিতে ভালোই লাগে সাড়া দিতে, ওগো সাড়া দিতে। মিষ্টি হাসির দুষ্টুমিতে ভালোই লাগে সাড়া দিতে, স্বপ্নের হৃদয় ভরিয়ে নিয়ে দিনগুলি সব যাক না চলে ক্ষতি কি। আহা হা, আহা হা, আহা হা। পুতুল নিয়ে খেলা না, আগুন নিয়ে খেলা। একটা দৃশ্য দেখলাম সিনেমার, গান শুনলাম, পুতুলের ব্যবহার দেখলাম। এইবারে প্রশ্ন হচ্ছে
এই পুতুল দুটি কি কাজে ব্যবহার হয়? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি এবার। বলো। আমি বলবো? নিশ্চয়ই। নুনদানি বা মশলা, যেটা আমরা খাবারের সময় বিভিন্ন ধরনের পুতুল, বিভিন্ন শোপিস, তার মধ্যে মশলা বা নুন কিছু রাখি খাবারের প্রয়োজন অনুসারে, সেটাকে হ্যাঁ নুন মরিচ রাখি, সেটাকে খাবারের প্রয়োজন অনুসারে আমরা সেটাকে খাবারের মধ্যে ছড়িয়ে নিই। উত্তরটা হ্যাঁ নেই। ভুল মানে ভুল, ভুল মানে বাড়ি, ঠিক মানে পরের প্রশ্ন। ভুল মানে বাড়ি। এখন বেশ, তোমার উত্তরটা নিচ্ছি, কেননা উত্তরটা তো নিতেই হয়, ভুল হোক ঠিক হোক। তাতে কখনো খেলা চলে, কখনো খেলা থেমে যায়। সেটা দুর্ভাগ্য খেলা থেমে গেলে, আজ সৌভাগ্য যদি খেলা চলে। আমরা দেখে নিই এই উত্তরের মধ্যে দিয়ে তুমি সৌভাগ্যের কাছে পৌঁছলে নাকি দুর্ভাগ্যে গেলে। দেখা যাক। এক পলকের একটু দেখা। ও মাই গড, আবার তুমি ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। আর একটা প্রশ্ন তোমার জন্য অপেক্ষা করে আছে। এই মুহূর্তে মার কি মনে হচ্ছে? আমার কোনো জিনিসের লোভ নেই, কিন্তু আমার যারা তারা দেখবে এইটা, আমার মেয়ে হারবে না জিতবে। ফোর্থ লেভেল, লাস্ট কোয়েশ্চেন। আমি চাই তুমি পারো। বাবার জন্য, মায়ের জন্য এমন একটা ইচ্ছে করেছো যেটা সত্যিই দরকার। আমরা প্রশ্নটা দেখে নি, ভালো করে শোনো, ভালো করে দেখো। ওপরে যে ছবিটা দেখছি, কড়াই, খুন্তি, তারপরে গামলা, এর পরের বাসনটি কি হতে পারে? নিচে যেগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে একটাকে বাছাই করতে হবে। আচ্ছা, এটার মধ্যে একটা বুদ্ধি আছে। কড়াই, খুন্তি, গামলা, ডিচকিটাকে কি করে? প্রথমে কি আছে? কড়াই আছে প্রথমে। কড়াই, বেশ। তারপরে কি আছে? খুন্তি। খুন্তি, হ্যাঁ বেশ। তারপরে কি আছে? তারপরে একটা গামলা। গামলা। বাবা হাসছে, বাবাকে জিজ্ঞেস করতেও পারো, পরামর্শ নিতেও পারো। বাবা পারবে না, এটা আমার মনে হচ্ছে। আমি বলবো? নিশ্চয়ই বলবেন, বলুন না। ওকে তো, আপনার তো সাহায্য দুটো বাকি আছে। এই দেখো, কড়াই ক, খুন্তি খ, গামলা গ, ঘটি ঘ। ও, আমি তো পুরো ঘেটে ঘ হয়ে গেছি এখানে। উফ, তাই তো। উত্তরটা কি নেবে? হ্যাঁ, বাবুর উত্তরটা নেবো একদম। একটু আগে যে বলছিলে যে না ওরা পারবে না। না না, আমার ছিছি, আমি না ছিছি না, তুমি বলেছো, ক্যামেরার সামনে বলেছো। ছিছি, আমাকে ক্ষমা করবে বাবু। তোমার বাবু যে উত্তরটা দিল সেটা কি তুমি নেবে? একদম ঠিক। মার কি মনে হচ্ছে? ঠিক বলেছে? জীবনে এরকম ঠিক মাঝে মাঝেই তো বলেছেন। বলেছে মানে আমি কি বলবো, যে ভগবান সুন্দর জানি, তার থেকে সুন্দর আমার স্বামী। এত ভালো মানুষ, মানে ভগবানের থেকে উনি ভালো। মা এমন একটা সংলাপ বলেছেন বা একটা হৃদয়ের কথা বলেছেন, তারপরে আর কোনো কথা আসে না। অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাই, এই রকম কখনো বলতে শুনিনি একজন মানুষ সম্পর্কে, ভগবান তো সুন্দর কিন্তু আমার স্বামী তার চেয়েও বেশি সুন্দর। বেশ,
আমরা একটা প্রশ্নের সামনে এসে থমকে দাঁড়িয়েছিলাম, উত্তরটা বাবুর কাছ থেকে পেয়েছো, কিন্তু আমরা জানি না উত্তরটা ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। হ্যাঁ, দেখা যাক। ক খ গ ঘ, কড়াই, খুন্তি, গামলা, ঘটি মিলিয়ে দিয়েছেন। শেষমেশ বাবুই মিলিয়েছেন। সাহায্য নিয়ে 3টে প্রশ্নেরই উত্তর দিয়ে ফেললে এবং সেই সঙ্গে চতুর্থ ইচ্ছে পূরণ তোমার হয়ে গেল। আমি একদম শেষ প্রশ্নে এসে আমি পেরে উঠছিলাম না, সেখানে বাবাই হেল্প করলো। আমি সত্যি ভাবতে পারিনি যে আমি বাড়ি থেকে যখন ভেবেছি যে ওনারা তো অতটা বেশি সিনেমা বা এই সমস্ত জগতের সঙ্গে অতটা বেশি পরিচিত নন, পারবে না হয়তো, আমাকেই করতে হবে, আমাকে সেই যোগটা দেখাতে হবে। তো আমাকে বোধহয় ভগবান একটা শিক্ষা দিল এই মঞ্চেও, বাবা মা অনেক অনেক ওপরে, তাদের চিন্তাধারা অনেক ওপরে, তারা জানে আমাদের থেকে অনেক 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 বেশি। এসো আমরা উদযাপন করি। একদম। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য একটা খুব সুন্দর শাড়ি আছে। এটা তোমাদের 3 জনের একটা ছবি এই অনুষ্ঠানে। আর এখানে মেরু ক্যাবের তরফ থেকে ভাউচার আছে, এগুলো তোমরা যদি কোথাও যেতে চাও সেই যাত্রায় এরা তোমাদের সাহায্য করবে। মা কেমন লাগছে আপনাকে? খুব বৌমার মতো লাগছে, ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন। এত ভালো লাগছে। মানুষ দিল্লি, বম্বে, তারপরে পুরী, দীঘায় যেতে চাই, দেখেন আমার একদম কোনো ইচ্ছে নেই। এইখানে দেখে আমার মেয়ে এসেছে, আমার সব দেখা। এই সেগমেন্টে আমাদের পরের পার্টিসিপেন্ট সন্তোষপুর থেকে আসছেন অন্তরা দাস, বাবা মাকে সঙ্গে। আপনি তো খুবই সেজেছেন, আপনিও খুবই সেজেছেন, আপনিও খুবই সেজেছেন, এবং আমিও বলতে চাই আমিও খুব সেজেছি। দুটো কবিতার লাইন দিয়ে বলি আপনাকে। কবিতা? এই রে। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পাবে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয়খানিতে। আমি আপনার প্রচন্ড ফ্যান, আপনার কোনো নাটক, কোনো সিনেমা আমি বাদ দিইনি। বাবা এবং মায়ের সঙ্গে একটু আলাপ করে নিতে চাই। আমার মা নীলিমা দাস এবং নমস্কার। আমার বাবা অমিয় কুমার দাস। আচ্ছা আচ্ছা, নমস্কার অমিয়। এই যে আপনার মেয়ে এই যে কবিতা করে বললেন, এই সব চর্চা আপনারাই ঢুকিয়ে দিয়েছিলেন ওর মধ্যে? নিজের তো ছিলই, তারপর আমরা সেটাকে ইন্ধন জুগিয়েছি যাতে প্রপার স্কুলিংটা হয়, সেই জন্য ভালো জায়গায় ওকে ভর্তি করে সেইভাবে আমরা ট্রেনটা করিয়েছি। আপনি নিজে কবিতা ভালোবাসেন? ভালোবাসি, কিন্তু নিজে বলতে পারি না। কিন্তু খুব ভালো লেখেন, লিখতেন একটা সময়, এখন হয়তো সেভাবে লেখেন না। ও আচ্ছা, এরকম কবি বাবা পেলে তো অনেকেই এরকম 2-4 লাইন লিখে দিতে পারে। আমায় অনেক কবিতা লিখে দিয়েছে। আপনাকে? মানে তখন বিয়ের আগে? বিয়ের আগে? ও, কবিতা দিয়েই ফাঁদ পেতেছিল। মা সম্পর্কে কি ধারণা? মা কেমন? মা হচ্ছে আমার জীবনের ধ্রুবতারা। মানে মা যেদিকে যে পথে আমাকে নিয়ে গেছে আমি সেই পথে গেছি। মানে মা বলেছে আমি সেই কাজটা করিনি, এরকম কোনোদিনও হয়নি। আপনার তো সংসার হয়েছে? হ্যাঁ। কোথায় আপনার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি মালদায়। আর আপনার স্বামী কি করে? আমার স্বামী হচ্ছে বিশ্বভারতী সঙ্গীত ভবনের অধ্যাপক। বাহ, সে তো মারাত্মক ব্যাপার। তার মানে তো গান বাজনার বাড়ি। গান বাজনা। জামাই নির্ধারণও আমি করেছিলাম। জামাইও আপনি নির্বাচন করেছিলেন? আসলে আমি গান গাই, ছোটখাটো অনুষ্ঠানও করি। ও আগে এসরাজ বাজাতো, আমার সঙ্গেও এসরাজ বাজাতে এসেছিল, তখনই আমি ওর সঙ্গে ঠিকঠাক করি। ওকে যখন দেখলেন আপনার যিনি এখন জামাই, হ্যাঁ, তখন মানে বাজনাটা শুনে ভালো লেগেছিল না মানুষটাকে ভালো লেগেছিল? মানুষটাকে বাজনা এবং গান জানে, অসাধারণ রবীন্দ্রসঙ্গীত গায়। আচ্ছা আচ্ছা, তাই এই যে মা যে নির্বাচন করে দিয়েছিল, ব্যাপারটা জমেছে খুব? হ্যাঁ জমেছে। হয়তো প্রথমে মনে একটু দ্বিধা ছিল,
তারপরে দ্বিধা কি নিয়ে না, যে ঠিক একই প্রফেশন হলে অনেক সময় আবার ইগো প্রবলেম চলে আসে বা কিছু, অনেকে তো অনেক রকম কথা বলেন। একই প্রফেশন মানে আপনিও নিজে কিছু এই ধরনেরই করেন? আমি শিক্ষকতা করি, আমি হাই স্কুলে আছি, আমি জিওগ্রাফি টিচার। আচ্ছা আচ্ছা। তাছাড়া আমি বাচিক শিল্পের সঙ্গে যুক্ত। আপনার স্কুল কোথায়? মালদায়? না, সোনারপুরে। আমি থাকি এখানে সার্ভে পার্কে। ও কলকাতায়? কলকাতাতেই থাকি। শ্বশুরবাড়িটা মালদা? শ্বশুরবাড়ি মালদা। আর উনি থাকেন বিশ্বভারতী মানে শান্তিনিকেতনে। তাহলে দেখা হয় কিভাবে? আসলে ওদের দুদিন ছুটি, বুধবার আর বৃহস্পতিবার, ওই দুদিন আসে বা আমি মাঝে মাঝে যাই ছুটি ছাটাতে, এইরকম ভাবে। তাহলে মা বাবার সঙ্গেই থাকা হয়? হ্যাঁ, আমার বাড়ি বাগুইআটি, কিন্তু বাবা মা আমার মেয়েকে দেখার জন্য শুধু আমার কাছে চলে এসেছেন, যাতে আমার অন্য কোনো দিকগুলো যাতে ক্ষতি না হয়। আমার ছোট্ট মেয়েকেও কিন্তু মারা সেই আমার মতো করেই বড় করে তুলছেন। ঠিক ওকে যেভাবে বড় করেছে। বলতে গেলে কি হয় যে পেরেন্ট কথাটা শব্দটা একটা অর্থ আছে, পে রেন্ট। আমরা সারা জীবনে রেন্টই গুনে যাচ্ছি, পে করে যাচ্ছি। ও পে রেন্ট, আচ্ছা আচ্ছা। না আমরা অবশ্য ওইভাবে মানে করি না, আপনি মজা করে বলেছেন, কিন্তু আমরা ওই রেন্ট গুনে আনন্দ পাই বলে মনে করি। সেটা তো 100 সেটা তো 100 আনন্দ অনেক। বেশ সুন্দর। আমরা এখানে একটা ইচ্ছে পূরণের খেলা খেলে থাকি, তো 4টে ইচ্ছে পূরণের জন্য পরপর ইচ্ছেগুলো একবার জেনে নিই। প্রথম, আমার মা ভীষণ ঠাকুর ভক্ত, আমরা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। তা আমরা চাই, মানে মা চান স্পেশালি যে দক্ষিণেশ্বরে যে সমস্ত পথ শিশুরা রয়েছে তাদেরকে একদিন পেট ভরে খাওয়ানো। আপনার খুব ইচ্ছে করে যে সবাইকে বসিয়ে ভাত বেড়ে সুন্দর করে খাওয়ানো? খুব ইচ্ছে। আর দ্বিতীয় ইচ্ছে? দ্বিতীয় ইচ্ছে, আমার বাবার খুব শখ একটা বেশ স্কুটার বা স্কুটিতে করে মাকে নিয়ে একটু বেরোবেন, সেই স্বপ্নটা কোনোদিন পূরণ হয়নি, সেই জন্য বাবার জন্য একটা স্কুটি। বাহ সুন্দর। তৃতীয় ইচ্ছে? তৃতীয় ইচ্ছে মার জন্য মুভি ক্যামেরা। বা আপনি এইসব ক্যামেরার কারবার শিখে নেবেন নাকি? না না, আমি জানি। ও আপনি জানেন? একেবারে বুড়ো হইনি এখনো। না বুড়োর জন্য বলছি না, মানে আমি নিজে যেমন পারি না। বেশ। আর চতুর্থ ইচ্ছে? চতুর্থ ইচ্ছে বেড়াতে যাওয়া। কোথায়? ভাইজ্যাক। বাহ, 4টে ইচ্ছে খুব সুন্দর। আমরা প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম যে কোয়েশ্চেনটা আসবে সেটা সামনে দেখব।
বাত। সুমিত এবং সুশান্ত দুজনকেই ধন্যবাদ, অনেক ধন্যবাদ এরকম মূর্ছনায় ভরিয়ে দেওয়ার জন্য। দারুণ না? অসাধারণ। আমরা প্রশ্নটায় আসছি। এইখানে বাজনা বেজেছে আমরা শুনেছি, কিন্তু বাজনাগুলো বেজেছে যেখান থেকে সেইগুলির নাম কি, মানে ইনস্ট্রুমেন্টগুলির নাম কি? যে কটা বেজেছে দেখাও যাচ্ছে। একটা তো বাঁশি, বেশ বাঁশি। একটা তো ওই ডুগি তবলার মতো কিছু, সেটার নাম বলতে হবে। তুমি যদি চাও মায়ের সাহায্য নিতে পারো, কিন্তু এখনই সাহায্য নেবে কিনা ভেবে দেখো। না, এটা পারবো না। পারা যাবে না? ওই ইনস্ট্রুমেন্টের নামটাও ঠিক মনে করতে পারছি না। সুতরাং আমি ধরে নিই যে এটা পারা গেল না। না, না। এরপরে আরো দুটো প্রশ্ন আছে, কিন্তু আমরা এটার উত্তর জানতে চাইবো ওদের কাছ থেকেই। ওরাই পরিচয় করিয়ে দিচ্ছে ওদের বাদ্যযন্ত্রগুলির সঙ্গে। এইটার নাম হচ্ছে গঞ্জিরা বা খঞ্জিরা বলে। খঞ্জিরা বা গঞ্জিরা বলে, হ্যাঁ। এটা আমাদের সাউথ ইন্ডিয়ান একটা ইনস্ট্রুমেন্ট, যেটা এখন আমাদের সমস্ত ক্লাসিক্যাল বা ফিউশন মিউজিকে অধিকাংশ সময় ইউজ হয় এটা। আর দ্বিতীয় এইটা হচ্ছে একটি বিদেশি ইনস্ট্রুমেন্ট, এটার নাম হচ্ছে কাহন। কাহন? কাহন, এটা কোনো একটা সিটিং ড্রামস, অ্যাকোস্টিক ড্রামের পরিবর্ত হিসেবে এটাকে ইউজ করা হয় খুব সফট ধরনের কোনো মিউজিকের জন্য। তাহলে কাহন আর খঞ্জিরা। ধন্যবাদ তোমাদের দুজনকে, ধন্যবাদ। আমাদের ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা এবার এখানে আসবে, সেটা একটু মন দিয়ে দেখো, শোনো, উত্তর পেয়ে যাবে। দেখো, মোগলাই পরোটা। মোগলাই পরোটা? হ্যাঁ, একদম আমার ফেভারিট। মানে ওই রকম দেখতে অন্য কোনো পরোটা নয় তো? একদমই না। বাদশাহী পরোটা? না, মোগলাই। মোগলাই নেবে উত্তরটা? নিলাম মোগলাই পরোটা। দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো? হ্যাঁ, আমাদের এই ওয়াদি কেবিনে মোগলাই পরোটাটা প্রথম তৈরি হয়েছিল। মোগলাই পরোটা একেবারে ঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ। আমরা ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা পেরে গেছি, আর একটা প্রশ্ন পড়ে আছে, সেটার উত্তর দিতেই হবে, তাহলেই মার জন্য প্রথম ইচ্ছে পূরণ। ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। ये शॉल कुल्लू और कश्मीर में तैयार की जाने वाली एक विशेष शॉल है। इसकी जो विशेषता है वो इतनी बारीकी से बनाया है, इतना सॉफ्ट है कि इसे इस रिंग में से क्रॉस कर सकते हैं एक कोने से दूसरे कोने तक। आपको बताना होगा इस शॉल का जो असली नाम क्या है। শালের কথা বলা হলো, দেখানো হলো তৈরির পদ্ধতি, কিছু ইনফরমেশন দেওয়া হলো। এই শালের একটা বিশেষ নাম আছে, এই শালের নাম কি? आपको बताना होगा इस शॉल का जो असली नाम क्या है। পশমিনা মনে হচ্ছে। পশমিনা? বেশ, নিলাম উত্তরটা। এই শালের নাম পশমিনা জানিয়েছেন অন্তরা। আমরা দেখে নিই এটা ঠিক হলো নাকি ভুল হয়ে গেল। इस शॉल को कहते हैं हम पश्मीना कुल्लू शॉल। পশমিনা একেবারে ঠিক উত্তর, ধন্যবাদ। কি বলতে ইচ্ছে করছে কবিতায়? একটাই লাইন রবীন্দ্রনাথের মনে হচ্ছে, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে। বাহ, ঠিক আছে, আমরা সত্যরে সহজভাবে গ্রহণ করি। এসো প্রথম পর্ব উদযাপন করি। তোমরা ছেলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলা রূপ
কথারা এমনি করে বাঁচে আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। পূরণ হয়েছে নিশ্চয়ই। যেদিন ওই ঈশ্বরদের নৈবেদ্য দেয়া যাবে সেদিন আমি জানবো ওই দক্ষিণেশ্বর অঞ্চলের শ্রেষ্ঠ পুজোটি হবে। ধন্যবাদ। দ্বিতীয় ইচ্ছেটা কি আরেকবার জেনে নেব। দ্বিতীয় হচ্ছে একটা স্কুটি। সেই জন্য 3টে প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে। আমরা দেখে নিই আমাদের সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। हैप्पी पेरेंट्स डे को हमारे शहर में स्वागत। नमस्कार देवशंकर दादा। हाँ, नमस्कार पार्टिसिपेंट। व्यास नदी के पास का ये शहर जाना जाता है शॉल और टोपी की फैक्ट्रीज के लिए। वैली के बीचों बीच बसा टूरिज्म के लिए प्रसिद्ध ये शहर मनाली जाने का गेटवे है। पर्वतों पे बर्फा मेरे हिसाब से हैप्पी पेरेंट्स डे नेकी और पुण्य का काम कर रहा है, क्योंकि माता पिता से बड़ा कोई नहीं होता। पर्वतों पे बर्फा एक बार बोलन देखी आमदे शहरे नाम बरसन लागी रे। কোন জায়গা? মনে হচ্ছে বিয়াস নদী দেখালো, মানালি মনে হচ্ছে। বিপাশা কিন্তু বলেছিল মানালি যাওয়ার গেটওয়ে। মানালি যেতে গেলে এই পথ দিয়ে যেতে হয়। হিমাচল প্রদেশেরই কোন একটা জায়গা, গেটওয়ে অফ মানালি। নামটা কি? দেরাদুন। নিশ্চিত হয়ে উত্তর দাও, আমায় প্রশ্ন করতে পারবে না, উত্তর দিতে হবে। 1 2 হচ্ছে যদি মনে হয় সাহায্য নেবে নিতে পারো। দেরাদুন হয়েও যাওয়া এই জায়গাটা ক্রস করেই মানালি ঢুকতে হয়, সেই হেতু এই জায়গাটা কোন জায়গা? শিমলা। শিমলা নেব তো উত্তরটা? শিমলা। এবার দেখে নি আদতে এটা কোন জায়গা। আজকে সময় ফুরিয়ে গেছে, ঘড়িতে 11:30 বাজে। আমাদের খেলাটাকে আপাতত আজকের মতো এখানে স্থগিত রাখতে হবে। কালকে আবার ফিরে আসবো আমরা সবাই একসঙ্গে, এবং তখন আমরা উত্তরটা জানতে পারবো। তার আগে অবধি একটু উত্তেজনায় রইলাম। আমাদের আবার দেখা হচ্ছে কাল রাত্রির ঠিক 10টায় অন্তরার সঙ্গে, অন্তরার মা বাবার সঙ্গে নিয়ে আমরা খেলতে থাকবো ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি পেরেন্টস ডে। এবং খেয়াল রাখবেন কাল কিন্তু রবীন্দ্র জয়ন্তী।